বউ সেজে বসে আছি সেই সন্ধ্যা থেকে। এখন রাত প্রায় 2টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসরাতে সব মেয়েই হাজারো স্বপ্ন নিয়ে ঢুকে, কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন। আমি স্বপ্ন নয় একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নেবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে? আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলেই ডাকে। আবরার আহমেদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছে, মুহূর্তে যেন সব উলটপালট হয়ে গেল। কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো, আর আজই বিয়ের পিড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল। সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, রোদেলা, কেন করলে এমন আমার সাথে? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। শান্ত গলায় বলল শুভ্র। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নই, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পরার ঘোর কাটল। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারলাম শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলেছে আর বলছে, আরো চাই টাকা? বলো আরো চাই। কত টাকা দিলে তুমি মুক্তি দিবে আমায়, বলো। আমার চোখের পানি আর বাঁধ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে করিনি। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করি। এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দেখুন, আপনি ভুল। কাঁপা কাঁপা স্বরে বলছিলাম। শুভ্র বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা না। জানো, তোমার প্রতি আমার তাকাতেও ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছি। বলেই শুভ্র ব্যালকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ, শরীর নয় মনটা বড় ক্লান্ত আজ। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত, তাহলে 25 সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। ফ্ল্যাশব্যাকে চলে গেল। কলেজ শেষে বাসায় গিয়ে দেখি চারদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করায় বলল, রুমা আপুকে নাকি দেখতে আসছে, তার জন্য এত আয়োজন। আশ্চর্য, রুমা আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলেপক্ষ এলো। ছেলে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25 সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবে বউ নিয়ে যাবে তারা। সেই 25 সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে তা কখনো বুঝতে পারিনি। বিয়ের আর 10 দিন বাকি মাত্র। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, সবার উৎসাহ আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দেই ছিলাম। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট, আর রুমা আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা 25 সেপ্টেম্বর। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা 25 সেপ্টেম্বর। সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। সাজুগুজু করে কে গাকে হার মানাবে সেই চেষ্টা সবার। আমিও আর বসে থাকবো কেন? লাল কাতান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হয়েছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা দুটো মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো ক্রাশ। আর সে একজনই ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসে চোখ দেওয়ার সাহসী হয়নি। তাই প্রথম থেকে ভাইয়া বলে মেনে নিয়েছিলাম। মজার বিষয় হলো, আজ আমি তারই বউ। বরপক্ষের খাওয়া শেষ হলে মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, আরে মা। মনে হলো চমকে উঠল। পেছনে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কোনো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মা তো আর একবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল।
আমি আরো অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, লোকটিকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না। ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, তুমি কেন এমন করলে? বলো কেন? এতটা ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? লোকটি বলল, জানি তো। মায়ের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, না, জানো না, তুমি কিচ্ছু জানো না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মা বলল, কোথায় ছিলে তুমি? বলো, উত্তর দাও। 28টা বছর কম সময় তো নয়। এত বছর পর ফিরেই বা কেন এলে? কেন? আমি আজ সব হিসেব নেব তোমার থেকে। আচ্ছা নিও, আগে শান্ত হও। সবাই দেখছে তো, লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনো বাচ্চাই রয়ে গেলে ওরি। লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি, আমার ভাইয়ার বয়স 27, আপুর বয়স 20, আর আমার 17। এত বড় বড় ছেলেমেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? হাজি, কমন সেন্স টোটালি জিরো। আচ্ছা, এই লোকটা আম্মুর প্রাক্তন প্রেমিক নয় তো? এমা ছি, নিজের মাকে নিয়ে কিসব ভাবছি। তাছাড়া আমার জানা মতে বাবা মায়ের লাভ ম্যারেজে ছিল। তাহলে ওনার সাথে প্রেমী বা কখন করলেন? উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটি যেভাবে অরি অরি করছেন, আর কি বা ভাবা যেতে পারে? আমি শুধু নানু ভাইকেই অরি নামে ডাকতে শুনেছি। তারপর উনি প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাছিলাম তখনই বাবার সামনে এসে দাঁড়ালেন। আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মায়ের প্রাক্তন হয় তাহলে তো বাবা লঙ্কা কাণ্ড শুরু করে দেবেন। ভয় তো আমার গলা শুকিয়ে কাট। মার সেদিকে খেয়াল নেই, কিন্তু লোকটি খেয়াল করলো। মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। এখনই নিশ্চয়ই বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে। কিন্তু এ কি, কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। আমি অবাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজের বউয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নেবে এমন পুরুষ মানুষও দুনিয়ায় আছে জানতাম না। আমার বাবার নাম অবশ্যই ইতিহাসের পাতায় ছাপা উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনা ছেদ করল। রোদমা, এটা তোমার ইকবাল মামা। আমি চিনতে পারলাম না। কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। তুমি বিয়ে করনি? মানে পরিবার? আরে তোমার ভাবিও এসেছে, সাথে 2 ছেলেও। মুচকি হেসে, দাঁড়াও পরিচয় করিয়ে দিই। কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর 2 জন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন, অভ্র, শুভ্র, তার 2 ছেলে। অভ্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে, আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করছেন, এবার ফাইনাল ইয়ার। মামানি তো মাকে দেখে জড়িয়ে ধরলেন। মামু নাকি মামানিকে মার কথা রোজ বলতো। বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালেই চর মারতে ইচ্ছা করছিল। ছি, আমি না জানি কি ভাবছিলাম। আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হয়। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়লো উনি তো কাল রাতে ব্যালকনিতে গিয়েছিলেন। দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলাম উনি ফ্লোরে পড়ে ঘুমাচ্ছেন। পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেখে যান। ওনাকে আমি বরাবরই ভয় পাই, সেই তো প্রথম দিনের কথা। বিয়ে পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরই মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমে ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে যেই না দরজাটা খুললাম, আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই চোখ বটে দিলাম এক চিৎকার। সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপচাপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাঁশ ছাড়টাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে। ছি, এ কি? এ তো শুভ্র ভাইয়া, আপুদের ক্রাশ। উনি এসব কি করছিলেন? ছি, থ্যাংক গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আমার কচি হাড়টা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। আমার ভাবনার ঘোর কাটলো ওনার আরেক ধমকে। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি ভয়ে ভয়ে কোনো রকম বললাম, আপনারা এখানে কি করছিলেন? কেন দেখতে পাওনি? রোম্যান্স করছিলাম। আর তুমি আমাদের ডিস্টার্ব করছো? চোখ গরম করে আমার দিকে তাকিয়ে। ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় অবস্থা। গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে। কোনো রকমে একটা ঢোক গিলে বললাম, সরি ভাইয়া, আমি ইচ্ছা করে ডিস্টার্ব করিনি আসলে। চুপ, একদম চুপ। ওনার ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম। মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই কান্না দেবীর আগমন ঘটবে।
ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, শুভ্র, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন? নীলি, তুমি চুপ করো। দোষ যখন করেছে ওকে তো শাস্তি পেতেই হবে। আমি শাস্তির কথা শুনে এবার কেঁদেই দিলাম। কাঁদো কাঁদো গলায় বললাম, ভাইয়া প্লিজ আমায় মারবেন না। আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করবো না, আর কাউকে বলবো না যে আপনারা আমাকে থামিয়ে দিয়ে উনি আবার ধমক দিয়ে উঠলেন, এই চুপ, খবরদার কান্না না, কান্না করলে আরো কঠিন শাস্তি দেব। আমি এবার চুপ হয়ে ফুপাতে ফুপাতে বললাম, কি শাস্তি দেবেন আমায়? তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকালাম ওনার দিকে। বেটা লুচু বলে কি, এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো কেন? আজীব। তাই ভয় ভয় বললাম, কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠল, শুভ্র, তুমি না দিন দিন শেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছো এসব? চলো তো, সবাই খুঁজবে। না জান, আমার পাওনা তো রয়ে গেছে বলে ওনার দিকে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাথরুমের মতো দরজাটা চাপিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। বেটা রোমান্স করবি ভালো কথা, দরজার যে লক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকে, যত সব আবাল জনগণ। সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। দরজায় কড়া নাড়ায় আমার ভাবনা সুতো কাটলো। মামানি আমায় ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছাটাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নিচে চলে এলাম। মা আর আপু কিচেনে ছিল। মামানি আমাকে দেখে বুকে টেনে নিলেন। এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। আপু তো রীতিমতো বড় বউয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, নেবেই বা না কেন? সে তো বরাবরই শান্তশিষ্ট সংসারী, আর আমি ঠিক তার উল্টো। আপুকে সবসময় মজা করে বলতাম, আপু বিয়ে তো তোর দেবরকেই করবো, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কি আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসত। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ, কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনের কাল হবে কেই বা জানত। মামানি আর আপুর টেবিলে খাবার সাজাচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতো। কিন্তু যাকে পাওয়ার তাড়না আমায় কুড়ে করে খাচ্ছে, সে তো আমায় সহ্য করতে পারে না। মামানির ডাকে ফিরে তাকালাম। 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা মা, শুভ্রকে কফিটা দিয়ে চটপট নিচে আসতে বল। ভয় মাখা ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। উনি এখনো একইভাবে ঘুমাচ্ছেন। কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতে চোখ খুললেন। কিছুক্ষণ ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে থেকে ঝট করে উঠে বসলেন। ওনার চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার কফি। মা আর কিছু বলার সুযোগ আমি পেলাম না, তার আগে গরম কফিতে ঝলসে গেল আমার হাত। বাবা মা, আপু আর ভাইয়ার আদরের পরিটি ছিলাম আমি। ফুলের টোকাটাও পড়তে দেয়নি আমার গায়ে। আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। চোখ থেকে পানি পড়ছে অবিরাম। মানুষ মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলেই গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষায় খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বদ উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই আমার পুরো লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এই এই মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকে হাত করতে চাও? আরো শক্ত করে চেপে ধরে লাস্ট বারের মতো ওয়ার্ন করছি তোমায়। বিয়ে তো করেছো, বাট কাছে আসারও চেষ্টা করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই নীলির। বুঝতে পারছো তুমি? হাত ছেড়ে দিয়ে চিৎকার করে তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? তার ছেলের হাসি দিয়ে বলল। এবার আমি আর চুপ থাকতে পারলাম না। নিজের পরিবারকে কেউ আমারই সামনে নিঃসংকোচে অপমান করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করব, এমন শিক্ষা বাবা আমায় দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার শুভ্র, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলছিলেন? আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি, ইচ্ছা করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন?
কেন? যদি নীলিমাকে এতই ভালোবাসেন সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছা করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা। কেন আটকাননি? কিসের লোভে? শরীরের? রোদ! চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? সাহস? তার ছেলের হাসি দিয়ে বলল, সাহসে দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাব করে দেন। কেন করলেন বিয়েটা? নিশ্চয়ই বলবেন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে ওদের চাপে আরো কত কিছু। তো মিস্টার শুভ্র, বাপ মা কি আপনার একার আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছে নাকি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মায়ের নেই? তারা কি পাথর? নাকি টাকা দিয়ে ওগুলো অনলি মি করে রেখেছেন? আর কি যেন বলছিলেন? টাকা? আই স্পেন্ড অন ইয়োর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে? আপনি বলবেন আর আমি ড্যাং ড্যাং করে করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আরে, আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নেহাত বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোজ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট? বলে কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। মাই গড, রোদ, আই এম প্রাউড অফ ইউ। ওয়াহ, ব্রেভ গার্ল। পুরাই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। ওয়ে হয়ে, সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছা করছে লুঙ্গি ডান্স দিয়ে। ইস, আরে কে কোথায় আছিস? আমার প্রশংসা কর। অতি খুশি লাগে ক্যারে। এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী একটা হাসি দিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। কিরে ছোট নাথবু, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করছে নাকি? মুখ টিপে টিপে হেসে বলল। আমি অধিক আনন্দে হৃদয়ের জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? বলেই বুঝতে পারলাম। রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছি ছি ছি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কি বলে ফেললাম? আল্লাহ, মাটি ভাগ করে দাও, নয়তো আকাশে ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটমিটে হাসছে, ইভেন মামু। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি। এর আগেও আমার ফুলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়, সেদিনও এই খাটাসটার জন্য, আর আজও। সেদিন শুভ্র ভাইয়ারা ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। আপু আর অভ্র ভাইয়ার বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই যে না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কেউ একজন পেছন থেকে হ্যাঁচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত আমার দেওয়ালের সাথে চেপে ধরে। শক্ত হাতে মুখ চেপে ধরল। মনে হচ্ছিল ভয়ে হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্র বৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানে গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছে মানে যাকে আমি জমের মতো ভয় পাই, সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেওয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাথ টাওয়েল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপটে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা দুটো চোখ আরো আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? আর এভাবে চেপে ধরে থাকার কারণটাই বা কি? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগে যদি কোনো ক্রোমোজোম থাকে তাহলে তারাও ইতিমধ্যে এই ব্যাটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটার যে লুচু নাম্বার 1, সে সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম সেটাও আজ জানা হয়ে গেল। ভয়ে লজ্জায় না পারছে ওনাকে কিছু বলতে, না পারছে ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমোখারাম হার্টটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয় ভয় আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোয়েশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। মানে কি প্ল্যান? এমএ কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে? ভ্রু কুচকে বলল, লাইক সিরিয়াসলি? চিৎকার করে বলল, এমএ তোমার মাথায় কি আসলেই কয়েকটা তার ছেঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখো তো, এইসব চিন্তা মাথায় ঘুরবে। ফুপিকে জানাতেই হবে। আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি। কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কি জন্য বিচার দিবে?
আল্লাহ বাঁচাও আমায়। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যে এসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে ফুপির জানার পুরো অধিকার আছে, আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? চোখ টিপে বলল, না না প্লিজ, মাকে কিছু বলবেন না প্লিজ। বিশ্বাস করুন আমি মোটেও অমন কিছু ভাবিনি। মাথা নিচে করে করুণ গলায় বললাম, কেমন কিছু? ওই তো বলতে গিয়েই দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? ওকে, বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক আ ডিল, ইউ নো না, গিভ অ্যান্ড টেক। কি করতে হবে? সিম্পল, তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলিকে দেবে। আমি ওখানে কোথায় যাব? আমাদের ভার্সিটিতে গিয়ে দিয়ে আসবা। কি, আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিএফ, আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। চোখ টিপে বলল।